প্রথম সংস্করণের গগনেন্দ্রনাথ ঠাকুরের অলঙ্করণ থেকে, খুব পুরনো বই এবং খুব ছোট থেকে নেওয়া হয়েছে, কিন্তু তাও যতটা সম্ভব আমরা পরিষ্কার করেছি। এগুলো আপনারা দেখবেন। ডক্টর করবীর ভাবনাটা এতে অনেকটাই পাওয়া যায়। পরে বহুরূপী যখন মঞ্চায়ন করেছে তখন তাদের খুবই সুবিধা হয়েছিল। খালেদ চৌধুরী লিখেছেন এই ছবিগুলো থাকার কারণে সেই মঞ্চ তার ছবি আছে, অনেকটাই সঙ্গে মিল আছে, আবার নেই। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে এই অনুষ্ঠান করতে এবং এই ধরনের অনুষ্ঠান করতে তো খরচ অনেক হয়, বুঝতেই পারছেন। তো আমরা একটা ওইখানে একটা রুমাল পেতেছি ওই চেয়ারটার উপরে, এখানে যার যা মনে হয় দিয়ে যাবেন। বাকসভা যখন যারা শুরু করেছিলেন তার থেকে আজকে অনেক অনেক বছর হয়ে গেছে, কাজ চালিয়ে যাচ্ছে। সেই কাজকে যাতে আরো চালিয়ে যেতে পারে সেই জন্য আপনাদের অনুদান আমাদের একান্ত প্রার্থী। রক্তকরবী নিয়ে বলতে গেলে রাত কেটে যেতে পারে, এই জন্য আমি সাধারণত লিখিতভাবে বলি না, কিন্তু এগুলো লিখে এনেছি, তার সঙ্গে সংলাপও কিছু আছে যার জন্য। তো আমি পড়েই বলার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়। রক্তকরবী এই নামে এ নাটকের প্রথম প্রকাশ প্রবাসী পত্রিকার আশ্বিন 1331 সংখ্যায়। আজ 1431 এই আশ্বিনে আমরা তার শতবর্ষ উদযাপন করছি। রবীন্দ্রনাথ অবশ্য নাটকটি লিখেছিলেন তার আগের বছর 1330-এ শিলংয়ের গ্রীষ্মাবকাশে, যদিও তার নাম দিয়েছিলেন যক্ষপুরী। প্রকাশের আগেই একবার নাম পাল্টে করলেন নন্দিনী। শেষ পর্যন্ত প্রবাসীতে প্রকাশিত হলো রক্তকরবী নামে। অথচ আবার 1333 সালে বিশ্বভারতী থেকে গ্রন্থাগারে প্রথম সংস্করণের পুরোভাগে যে প্রস্তাবনাটি জুড়ে দিলেন কবি, তাতে লিখলেন, আজ আপনাদের বারোয়ারি সভায় আমার নন্দিনী পালা অভিনয়। এই অভিনয় কবে হয়েছিল, আদৌ হয়েছিল কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে। যাই হোক, তাতে কবি আরো লিখলেন, বাল্মীকির রামায়ণকে ভক্ত পাঠকরা সত্যমূলক বলে স্বীকার করেন। আমার পালাটিকে যারা শ্রদ্ধা করে শুনবেন তারা জানবেন এটিও সত্যমূলক। এই সত্যমূলক কথাটা রবীন্দ্রনাথ আরো পরবর্তীকালে যখন সংস্করণ হয়েছে তাতেও বারবার করে এটা এরপরে মানে আরেকটা সংস্করণে একদম ওপরেই প্রথম বাক্যটাই ছিল যে এই নাটকটি সত্যমূলক। এটা আমাদের মনে রাখা উচিত। তারপরে লিখছেন, ঐতিহাসিকের ওপরে প্রমাণের ভার দিলে ঠকবেন। এইটুকু বললেই যথেষ্ট হবে যে কবির জ্ঞান বিশ্বাস মতে এটি সত্য। রবীন্দ্রনাথ এক্ষেত্রে যা বলবার তা তার রক্তকরবীর রাজার মতো কোন ইন্টেলেকচুয়াল জালের ভেতর থেকে বলেননি। একেবারে হিজলি জেলে বন্দি হত্যার প্রতিবাদে ময়দানে তার ভাষণের মতো হার্ড হিটিং ভাষায় সরাসরি বলেছেন। কবিরা যাকে সত্য বলে মানেন সবসময় তা সাধারণের বোধযোগ্য হয় না, কিন্তু এরপরে যা লিখেছেন সেটা ওরকম তার ময়দানের ভাষণের মতোই পরিষ্কার। আমি পড়ছি, কর্ষণজীবী এবং আকর্ষণজীবী এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব আছে। এ সম্বন্ধে বন্ধু মহলে আমি প্রায়ই আলাপ করে থাকি। কৃষিকাজ থেকে হরণের কাজে মানুষকে টেনে নিয়ে কলিযুগ কৃষি পল্লীকে কেবলই উজাড় করে দিচ্ছে। তাছাড়া শোষণজীবী সভ্যতার ক্ষুধা তৃষ্ণা দেশ হিংসা বিলাস বিভ্রম সুশিক্ষিত রাক্ষসেরই মতো। আজকের দিনের রাক্ষসের মায়ামৃগের লোভেই তো আজকের দিনের সীতা তার হাতে ধরা পড়ছে।
নইলে গ্রামের পঞ্চবট ছায়া শীতল কুটির ছেড়ে চাষিরা টিটাগড়ের চটকলে মরতে আসবে কেন? রামায়ণ রূপক নয়, আমার রক্তকরবীর পলাটিও রূপক নাট্য নয়। এটা কিন্তু যা রক্তকরবীর নিয়ে বলা হয় তার একেবারেই উল্টো দিকে যাচ্ছে রবীন্দ্রনাথের নিজের বক্তব্য। রক্তকরবীর সবসময় রূপক বলা, উনি বলছেন রূপক কেন নয় সেটা পরে আসছে। রামায়ণ মুখ্যত মানুষের সুখ দুঃখ বিরহ মিলন ভালো মন্দ নিয়ে বিরোধের কথা, মানবের মহিমা উজ্জ্বল করে ধরবার জন্যই চিত্রপটে দানবের পটভূমিকা। এই বিরোধ একদিকে ব্যক্তিগত মানুষের, আরেকদিকে শ্রেণীগত মানুষের। রাম ও রাবণ একদিকে দুই মানুষের ব্যক্তিগত রূপ, আরেকদিকে মানুষের দুই শ্রেণীগত রূপ। আমার নাটকও একই কালে ব্যক্তিগত মানুষের আর মানুষগত শ্রেণী। এই সবকিছু বলেও তিনি যোগ করেছেন, শ্রোতারা যদি কবির পরামর্শ নিতে অবজ্ঞা না করেন তাহলে আমি বলি শ্রেণীর কথাটা ভুলে যান। এইটি মনে রাখুন, রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবিক ছবি, চারিদিকের পীড়নের ভিতর দিয়ে তার আত্মপ্রকাশ। নাটকটিকে এবং রবীন্দ্রনাথকে বোঝার জন্য এই প্রস্তাবনা অসীম গুরুত্বপূর্ণ। কিন্তু ওই বছরেই কলম্বোগামী জাহাজে বসে এই নাটকের বিষয়বস্তু তিনি পশ্চিম যাত্রীর ডায়েরিতে দুটি অনুচ্ছেদে আরো স্পষ্টভাবে প্রকাশ করেছেন। যক্ষপুরে পুরুষের প্রবল শক্তি মাটির তলা থেকে সোনার সম্পদ ছিন্ন করে আনছে। নিষ্ঠুর সংগ্রহের লুব্ধ চেষ্টার তাড়নায় প্রাণের মাধুর্য সেখান থেকে নির্বাসিত। সেখানে জটিলতার জালে আপনাকে আপনি জড়িত করে মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই সে ভুলেছে সোনার চেয়ে আনন্দের দাম বেশি, ভুলেছে প্রতাপের মধ্যে পূর্ণতা নেই, প্রেমের মধ্যেই পূর্ণতা। সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড আয়োজনে মানুষ নিজেকেই নিজে বন্দী করে। এমন সময় সেখানে নারী এলো, নন্দিনী এলো। প্রাণের বেগ এসে পড়লো যন্ত্রের উপর, প্রেমের আবেগ আঘাত করতে লাগলো লুব্ধ দুশ্চেষ্টার বন্ধন জালকে। তখন সেই নারী শক্তির নিগূঢ় প্রবর্তনায় কি করে পুরুষ নিজের রচিত কারাগারকে ভেঙে ফেলে প্রাণের প্রবাহকে বাধামুক্ত করবার চেষ্টায় প্রবৃত্ত হলো, এই নাটকে তাই বর্ণিত আছে। নাটকটির ইংরেজি অনুবাদ রেড ওলিয়ান্ডার্স প্রকাশিত হওয়ার পর ইউরোপে তার যেসব সমালোচনা হয় তার পরিপ্রেক্ষিতে ম্যানচেস্টার গার্ডিয়ানে কবি লিখলেন, নন্দিনী is a real woman who knows that wealth and power are maya and the highest expression of life is in love, which she manifests in this play in her love for Ranjan. নিঃসন্দেহে রক্তকরবী কেবল নারী প্রধান নয়, একটি নারী নির্ভর নাটক। এবং এই নারী প্রচলিত অর্থে নারীবাদী না হয়েও পুরুষতন্ত্র, পুরোহিততন্ত্র এবং পুঁজিতন্ত্র থেকে সম্পূর্ণ মুক্ত এক মুক্তি প্রাণা, যে শুধু নারী মুক্তি নয় মানব মুক্তির পথে আমাদের নিয়ে যায়। সে পথের নিশানা দেখায় তার হাতের নিশান রক্তকরবী গুচ্ছ, যা তাকে কোনো গহন বন থেকে এনে দেয় কিশোর। কিশোর চরিত্রটি গোড়ায় পাণ্ডুলিপিতে ছিল না, কিন্তু প্রকাশের সময় তাকে নিয়ে আসা হলো এবং তার রবীন্দ্রনাথের নাট্য নৈপুণ্যকেই দেখিয়ে দেয়। একদিকে এটি একটি মাইনর চরিত্র, কিন্তু তার হাত দিয়েই আসে সমগ্র নাটকটির এবং নন্দিনীর পরিচয়, অভিজ্ঞান, অ্যানাগনোরিসিস। আবার তার মধ্যে দিয়ে ফুটে বেরোয় এক অদম্য দুঃসাহস, যা এই নাটকের প্রাণবায়ী। কিশোর, এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, ওদের মারের মুখের ওপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব। এই সাহস নিয়েই এক সময় সে রাজার সঙ্গেও লড়তে গেল এবং রঞ্জনের মতোই শহীদ হল, যা নন্দিনীকেও
চূড়ান্ত সংগ্রামের দিকে ঠেলে দিল। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্ত করবীর মঞ্জরি, তবে তো কিশোর ওকে দেখেছিল, সে কোথায় গেলে? রাজা, কোথায় সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো, কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময়। কিসের সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। এইরকম আরো অনেক মাইনর চরিত্রকে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন, যাদের প্রত্যেকেরই এই নাটকের মূল দ্বন্দ্বকে শানিত করে তোলার নিজস্ব ভূমিকা আছে, যার একটিকেও বাদ দিলে যক্ষপুরীকে এবং পুঁজিবাদী সমাজকে বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যাবে। সবচেয়ে ভালো উদাহরণ হলো গোসাই আর সর্দার। এরা যে একে অন্যের পরিপূরক, তা আজ তো আমরা হাড়ে হাড়েই টের পাচ্ছি। গোসাই এমন এক চরিত্র যার এক পিঠে গোসাই, আরেক পিঠে সর্দার। স্পষ্টভাবে নাম জপ আর অস্পষ্টভাবে সর্দারি করতে পারলে সে সুস্থ থাকে। সে আছে বলেই আমাদের দেবতা আরামে আছে, তার কলঙ্ক ঢাকা পড়েছে, নইলে চেহারাটা ভালো দেখাতো। যে রশিতে সর্দারদের চাবুক তৈরি, সেই রশির সুতো দিয়েই ওদের গোসাইয়ের জপমালা তৈরি। গোসাই অনায়াসে বলে, বাবা, দন্তন্যপাড়া যদিও এখনো নড় নড় করছে, মূর্ধন্যরা ইদানিং অনেকটা মধুর রসে মরেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলবে। তবু আরো কটা মাস পাড়ায় ফৌজ রাখা ভালো, কেননা অহংকারাৎ পর রিপু। ফৌজের চাপে অহংকারটা দমন হয়, তারপরে আমাদের পালা। যক্ষপুরীর পরিচালন ব্যবস্থা টিকিয়ে রাখতে এই নেক্সাসটা অপরিহার্য। সেখানেই আঘাত করে নন্দিনী। গোসাই, এসো আমার ঠাকুর ঘর, তোমাকে নাম শোনাই গে। শুধু নাম দিয়ে করবো কি? মনে শান্তি পাবে। শান্তি যদি পাই, তবে ধিক 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 আমাকে। এই ব্যবস্থাটাকে চালানোর কাজে ইন্টেলেকচুয়ালরাও সামিল। অধ্যাপক, জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পিছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। এমনকি সর্দারদের স্ত্রীদের কথাই ধরা যায়। চন্দ্র, উমা, ওদের নিজের ঘরে কি স্ত্রী নেই? তারা কি বলে? বিশু, তারাও সোনার তালের মধ্যে বেহু, নেশায় স্বামীদের ছাড়িয়ে যায়, আমরা তাদের চোখেই পড়ি। উইমেন সাফরেজ এন্ড ক্লাস স্ট্রাগল প্রসঙ্গে রোজা লুক্সেমবুর্গ বলছেন, aside from the few who have jobs or professions, the women of the bourgeoisie do not take part in social production. They are nothing but co-consumers of the surplus value their men extort from the proletariat. They are parasites of the social body. And consumers are usually even more rabid and cruel in defending their right to a parasitic life than the direct agents of class rule and exploitation. এই যক্ষপুরীর শ্রমিকদের মানুষ পরিচয়টাই কেড়ে নিয়ে তাদের এক একটা সংখ্যায় পরিণত করা হবে। বিশু, ফাগু ভাই, তুমি কোন সংখ্যা? পিঠের কাপড়ে দাগা আছে, আমি 47 খ। আমি 69 গায়ে ছিল মানুষ, এখানে হয়েছি 10-25 ছ। বুকের ওপর দিয়ে জোয়া খেলা চলছে। এভাবে শ্রমজীবীদের মধ্যে এলিয়েনেশনটা বাড়াতে বাড়াতে এখানকার শাসকরা একটা চরম পর্যায়ে নিয়ে। অধ্যাপক জানাচ্ছে,
সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্কস এঙ্গেলস বলছেন, এই মেহনতেদের নিজেদের টুকরো টুকরো করে বেচতে হয়। বাণিজ্যের অন্য সামগ্রীর মতোই তারা পণ্য দ্রব্যের সামিল। এলিয়েনেশনের সঙ্গে তৈরি করা হয়েছে ইলিউশন। জীবলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে ভোলাবে কিসে? চন্দ্রা, এইগুলোকে মদ বলে নাকি? বিষ্ণু, প্রাণের মদ, নেশা ফিকে, কিন্তু দিন রাত লেগে আছে। প্রমাণ দেখো। এ রাজ্যে এলুম, পাতালে শীত কাটার কাজে লাগলুম, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল। অন্তরাত্মা তাই তো হাটের মদ নিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে, তখনই মানুষ হাঁপিয়ে নিঃশ্বাস টানে। এখানে একটা গান আছে যার স্বরলিপি খুঁজে পাওয়া যায়নি, কথাগুলো শুনতে। তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে, তবে মরণ রসে নে পেয়ালা ভরে। সে যে চিতার আগুন গালিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা, সব শূন্য কেশে অট্ট হেসে দেয় সে রঙিন করে। চন্দ্রা, এসো না বেয়াই, পালাই আমরা। বিষ্ণু, সেই নীল চাদর নিচে খোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ। তাই তো এই কয়েকখানা চোরাই মদের ওপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ, তাই 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো কড়া করে চুনিয়ে নিয়েছে এক চুমুকের দরদ আগুনে। যেমন ঠাসা দাসত্ব, তেমনি নিবিড় ছুটি। তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে, তোর দিন মরেছে অকাজেরই কাজে। তবে আসুক না সেই তিমির রাতি, চুক্তি নেশার চরম সাথী। তোর ক্লান্ত আঁখি দিক সে ঢাকি, দিক ভোলাবার ধরে। দেখনি ওদের মদের ভাড়ার অস্ত্রশালার মন্দির একেবারে গায়ে গায়ে। চন্দ্রা, আচ্ছা বেশ, তা চলো না কেন এখান থেকে দেশে ফিরে যাই। বিষ্ণু, সর্দার কেবল যে ফেরবার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আর যদি বা দেশে ফিরে যাও, টিকতে পারবে না। কালই সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আফিমখোর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ফেরে। মার্কস এঙ্গেলস দেখিয়েছেন, বুর্জোয়া ব্যবস্থাটা ওয়েজ স্লেভারি বা মজুরি দাসত্বের উপরে দাঁড়িয়ে আছে। মজুর কেন মজুরি দাসত্ব করে চলে, সেটা রক্তকরবীর যে সংলাপগুলো এলোমেলো ভাবে তুলে দিলাম, তার থেকে সহজ অথচ সামগ্রিক ভাবে আর কোথাও পাওয়া কঠিন। তেমনি ভাবেই এতে আছে ক্যাপিটালিস্ট গ্রিডের এক স্পষ্ট ছবি। যে লোভের শেষ নেই, যে লোভের জালে বুর্জোয়ারা নিজেরাই বন্দী। চামড়া, বেআই, ওদের সোনা তো অনেক জমলো, আরো কি দরকার? দরকার বলে পদার্থের শেষ আছে, খাওয়ার দরকার আছে, পেট ভরিয়ে তার শেষ পাওয়া যায়। নেশার দরকার নেই, তার শেষও নেই। ওই সোনার তালগুলো যে মন, আমাদের যক্ষরাজের নিরেট মন। আরেক জায়গায় নন্দিনী রাজাকে বলছে, সোনার পিণ্ড কি তোমার এ হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলতো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না কেন? ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে যায়। কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলিকে এই ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কাড়াকাড়ির অভিসম্পাত। এর আগেই রবীন্দ্রনাথ একটা বিশ্বযুদ্ধ দেখেছেন উপনিবেশ বাড়ানোর জন্য, বাজার দখলের জন্য সাম্রাজ্যবাদীদের মধ্যে খুনোখুনি কাড়াকাড়ি। আর ম্যানচেস্টার গার্ডিয়ানের লেখাটায় সে কথা তিনি সরাসরি বলেছেন। It is an organized passion of greed that is talking abroad in the name of European civilization. I know that
it does not represent the whole truth as to its character. And therefore, the pity of it is all the greater when mainly this aspect of it is forcibly presented to us, causing the spread of dumb sadness over a vast portion of the world and the dread of a devastation of its future into an utterly bankrupt life. কমিউনিস্ট ম্যানিফেস্টো বলছে যন্ত্রের বহুল ব্যবহার এবং শ্রম বিভাগের ফলে প্রলেতারীয়দের কাজ আজ সকল বৈশিষ্ট্য হারিয়েছে এবং সেই হেতু মজুরের কাছে কাজের আকর্ষণ লোপ পেয়েছে। রঞ্জন এই ছকটাকে উল্টে দেয়, যে সে মজুরদের হুকুম না মেনে কাজ করার উস্কানি দেয়। এটাই তার বিপ্লবী অন্তর্ঘাত, যে অন্তর্ঘাতের কথা একালের অ্যানার্কিস্ট তাত্ত্বিক হার্ট আর নেগরি বলেছেন। সর্দার না, এবার রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া চলবে না। মোড়ল ওকে দূরে সরিয়ে রাখবো বলেই বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। সর্দার তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। ওকে সুরঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিল, ভাবলুম চাপা পড়ে বস মানবে। উল্টো হলো, খোদাইকরদের উপর থেকেও যেন চাপ নেমে গেল। তাদের মাতিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়? ও বললে মাদল না থাকে কোদাল আছে। তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালুফি। বড় মোড়ল স্বয়ং এসে বললে এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, ওকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। পাগল দেখছি, ঘোর পাগল। বললুম কোদাল ধরো। ও বললে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গেছিলে, সেখান থেকে কুবের গড়ে এলো কি করে? কি জানি প্রভু, শিকল দিয়ে তোকে বাঁধা গেল। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে। ওর গায়ে কিছু চেপে ধরে না, আর ও কথায় কথায় স্বাদ বদল করে চেহারা বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। কিছুদিনও এখানে থাকলে খোদাইকর গুলো পর্যন্ত বাঁধন মানবে। ও কি ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গান দিয়ে, একটা ভাঙা সারেন নিয়ে জোগাড় করেছে। স্পর্ধা দেখো, একটু লুকোবারও চেষ্টা নেই। তাহলে কখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে। ভেলকি জানি, ভেলকি এটা এমন এক ভেলকি, কৃতদাস থেকে মজুরি দাস, নিপীড়িত সর্বহারা মানুষ যুগ যুগ ধরে যে ভেলকি জানে। এই ভেলকি জানতো রোম সাম্রাজ্যের বেয়াদব গ্ল্যাডিয়েটর স্পার্টাকুস। এই ভেলকি জানতো হাইতির দাস বিদ্রোহের নায়করা, যাদের অমর করে গেছেন আলেহ কার্পেন্টিয়ার তার এল রেইনো দে এস্তুমুন্দো, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য অনুবাদে এই মর্তে রাজত্ব উপন্যাসে। দাস মালিকরা বিদ্রোহের নায়ককে হাত পা বেঁধে স্টেডিয়ামে ফুটন্ত তেলের কড়ায় ফেলে দিল, আর দাসরা উল্লাস করে উঠল। কারণ তারা দেখলো কড়ায় পড়ার আগেই সে একটা ছোট্ট পাখি হয়ে আকাশে উড়ে গেল। অবাস্তব নয়, লাতিন আমেরিকানরা একে বলে ম্যাজিক রিয়ালিটি, জাদু বাস্তব। আগুলা সর্বনাশ, ওই কি রঞ্জন? নিঃশব্দে পড়ে আছে। নন্দিনী নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি এই যে শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে ওঠে, ও কখনো মরতে পারে না। 1919 সালে স্পার্টাকুস গুন্ডের জার্মান বিপ্লব রক্তের বন্যায় ডুবিয়ে দেওয়ার পর শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে কার্ল লিবনেট লিখে গেলেন,
Spartacus beaten. Take it easy. We are here. We have not fled. We are not beaten. For Spartacus, that signifies fire and soul. That signifies fire and spirit. That signifies heart and soul. That signifies the will and act of the proletarian revolution. And Spartacus, that means the need and aspiration for happiness. মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ইশতেহারে একটি সম্ভাবনার কথা ইঙ্গিত করেছেন। শেষ পর্যন্ত শ্রেণী সংগ্রাম যখন চূড়ান্ত মুহূর্তের কাছে এসে পড়ে, তখন শাসক শ্রেণীর মধ্যে বস্তুতপক্ষে পুরনো সমাজের গোটা পরিধি জুড়ে ভাঙনের যে প্রক্রিয়া চলছে, তা এমন একটা প্রখর হিংস্র রূপ নেয় যে শাসক শ্রেণীর একটা ছোট অংশ নিজেকে ছিন্ন করে বেরিয়ে আসে, হাত মেলায় বিপ্লবী শ্রেণীর সঙ্গে, সেই শ্রেণীর সঙ্গে যার হাতেই ভবিষ্যৎ। এই সম্ভাবনাকে অতিক্রম করে রবীন্দ্রনাথের নন্দিনী আমাদের এক অসম্ভবের স্বপ্ন দেখাচ্ছে। ভাঙন ধরাচ্ছে পুঁজিবাদী পিরামিডের একেবারে চূড়া। অধ্যাপকের প্রবেশ। আগুলা, কোথায় ছুটেছে অধ্যাপক? কে যে বললে রাজা এতদিন পরে চরম প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে, পুঁথিপত্র ফেলে সঙ্গ নিতে এলো। রাজা ওই তো গেল মরতে, সে নন্দিনীর ডাক শুনেছে, তার জাল ছিঁড়েছে। নন্দিনী কোথায়? সে গেছে সবার আগে, তাকে আর নাগাল পাওয়া যাবে না। রঞ্জন শহীদ হওয়ার পরেও নন্দিনী যেমন আশা প্রকাশ করেছিল সে বেঁচে উঠবে, সে কখনো মরতে পারে না, নন্দিনীকে নিয়ে কিন্তু তেমন আশা কেউ প্রকাশ করলো না। নন্দিনীও একদিন রোজা লুক্সেমবুর্গের মতো যক্ষপুরীর প্রাকারে উঠে ফসল কাটার গানে গলা মেলাতে চেয়েছিল, আর রোজার মতোই সে বিপ্লবের চরম মুহূর্তে বিপ্লবী জনতাকে পৌঁছে দিয়ে না ফেরার পথেই চলে গেল। এখানে আর কোনো অবাস্তবের বা জাদু বাস্তবেরও ইঙ্গিত নেই। একটু আগেই এই চরিত্রটিকে যতই অবাস্তব বলে মনে হোক না কেন, তার এই পরিণতি অনিবার্যভাবে বাস্তব এবং তাকে মেনে নিতে হবে। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছিলেন নন্দিনী ইজ এ রিয়েল ওম্যান। কিন্তু বিপ্লবীর মৃত্যু হলেও বিপ্লবের মৃত্যু নেই। তাই নন্দিনীর রক্তকরবীর গুচ্ছ হাতে না পেলেও তার রক্ত নিশান হাতে তুলে নেয় এমন এক চরিত্র যাকে রবীন্দ্রনাথ বানিয়েছেন পাগল। পাগল না হলে বিপ্লব হয়? নন্দিনীর শাহাদাতের পর শেষ যুদ্ধের ডাক উঠে আসে তারই গলা, আয় রে ভাই, এবার লড়াইয়ে চল, নন্দিনীর জয়, নন্দিনীর জয়। এখানেই কিন্তু এই নাটকের শেষ নয়। শেষ লড়াইয়ের ডাক আর নন্দিনীর জয়ধ্বনির সঙ্গে মিশে যাচ্ছে নাটকের গোড়ার দিকের সেই পৌষের ডাক, পাকা ধানের গান, যদিও তার কথা একটু আলাদা। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ধুলার আঁচল ধরেছে আজ পাকা ফসলে মরি। এ ডাক নন্দিনীর আখরি জঙ্গের ডাক। এ ডাকের মধ্যে আছে এক ইকো সোশ্যালিস্ট বিপ্লবের অমোঘ বার্তা। এই বিপ্লবের শক্তির উৎস প্রকৃতি, সে নন্দিনীরই মতো কোমল বলেই কঠিন, তাই এ শক্তি অপ্রতিরোধ। এর মধ্যে আছে এক চরম ট্রান্সফরমেটিভ পাওয়ার, যার লক্ষ্য রিফর্ম নয়, রেভলিউশন, সংস্কার নয়, বিপ্লব। ধানি রঙের শাড়ি পরা আমাদের নন্দিনী এক হিরোইন অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের প্রতিমূর্তি। কিন্তু এই প্রতিরোধ আমাদের চেনা জানা প্রতিরোধের থেকে আলাদা। প্রকৃতির অন্তরে যে প্রতিরোধ আছে। নন্দিনী ইজ আ রেইনবো ওয়ারিয়ার। রেড ইন্ডিয়ান রূপকথায় ভবিষ্যৎবাণী শোনা যায়, মানুষের অত্যাচারে গাছেরা যখন একেবারে মৃত্যুর মুখে, মাটি মায়ের বুক চিরে একদল যোদ্ধা উঠে আসবে তাদের বাঁচাতে। তাদের হাতে থাক
তাদের হাতে থাকবে এক অপরাজেয় অস্ত্র, রামধনু। নন্দিনী সেই রামধনু যোদ্ধাদের একজন। রক্তকরবী এক প্রকৃতিবাদী সমাজবাদের ম্যানিফেস্টো। 2023-এ দুনিয়া জুড়ে কমিউনিস্ট ম্যানিফেস্টোর সার্ধশতবর্ষ উদযাপিত হয়েছিল, যদিও এখানে তা প্রায় অলক্ষেই এসেছে গেছে। 2024-এ রক্তকরবীর শতবর্ষে নন্দিনী আমাদের এখনো বলে চলেছে, শান্তি যদি পাই তবে ঠিক ঠিক ঠিক